গল্প বলার ঠেকমা নেই, গালে গপ্প ভালো লাগার রেশমা নেই, গালে গপ্প চেনা পাচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে, গাল গপ্প গাল গপ্প গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প গালগপ্পে এখনকার গপ্প তমসার তীর্থ। রচনা দীপা ব্যানার্জি। আবহ বিশ্বদীপ বিশ্বাস। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন তমসার তীর্থ। জায়গাটা যে এমন সুন্দর হবে ভাবতে পারিনি ইরা। পৌঁছানোর পর থেকেই সে মুগ্ধ হয়ে বারে বারে তাকিয়ে থাকছে জানলার বাইরে। বাইরে নীলচে সবুজ পাহাড়ের সারি, আবার কিছু কিছু পাহাড়ের চূড়ায় শ্বেত শুভ্র বরফের রাশি। ইরা এই প্রথম বরফের পাহাড় দেখছে। এখানে আসার সময় শুনেছিল যে জায়গাটা নাকি অসাধারণ সুন্দর, কিন্তু সেটা যে এমন সুন্দর সেটা ওর ভাবনার বাইরে ছিল। টুনির এখনো ঘুমোচ্ছে, এটাই ওর একটা বড় সমস্যা, বেশি ঘুমোয়। এদিকে ইরার আর তর সইছে না, কখন সে বাইরে যাবে। ঘড়িতে 9টা বেজে গেছে। কি গো, আর কত পড়ে পড়ে ঘুমাবে? ওঠো, 9টা বেজে গেছে। এখানে আসার পর থেকে বাবু 10টার আগে ওঠার নামই নিচ্ছে না। কালকেও ঠেলে ঠুলে বার করতে হয়েছে। টুনির একবার কোনো মতে একটু চোখ খুলেই আবার বন্ধ করে পাশ ফিরে শুল। ইরার মাথা গরম হয়ে গেল। ছাতার মাথা! লাট সাহেব বেড়াতে এসেছে না ঘুমাতে এসেছে? ঘুমাক গিয়ে, আমি একাই যাব বাইরে। গজগজ করতে করতে জ্যাকেটটা গায়ে জড়িয়ে ইরা একাই বেরিয়ে পড়ল হোমস্টে থেকে। হোমস্টের সামনের সরু পথটা ধরে এগোতেই ইরার মনে হলো আশপাশটা যেন একটু বেশি চুপচাপ। কোথাও কোনো পাখির ডাক নেই, এমনকি গাছের পাতাও যেন নড়ছে না। এত সুন্দর একটা জায়গা, অথচ এত বেশি নিস্তব্ধতা যে কেমন যেন গা ছমছম করছে ইরার। হোমস্টের সামনেই বেশ ঘন পাইনের জঙ্গল। এই জঙ্গলে বেশ রং বেরঙের অর্কিড দেখা যায়। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল ইরা। গাছে গাছে যেন রঙের মেলা বসেছে। ইরা ফোনের ক্যামেরায় কিছু ছবি তুলে নিল। বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর ইরার মনে হলো এবার ফেরা দরকার। টুনির এতক্ষণে নিশ্চয়ই উঠে পড়েছে। সে ফেরার রাস্তা ধরল। হোমস্টের সামনে প্রায় পৌঁছেই গেছিল, হঠাৎ একটা খ্যাসখ্যাসে গলার আওয়াজে ইরার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা শীতল বাতাস এসে ওর চুল এলোমেলো করে দিয়ে গেল, যেন কোনো অদৃশ্য কিছু পাশ দিয়ে হেঁটে গেল। আপনি কি পর্যটক? ইরা চমকে পিছন ফিরে তাকালো। প্রায় 75 বছরের কাছাকাছি বয়সের একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। পরনে ধুলোমলিন ছেঁড়াখোঁড়া পোশাক, গোটা চেহারা
ভেঙে পড়েছে, চোখ দুটো সম্পূর্ণ কুঁচকে গেছে, অথচ স্থির তীক্ষ্ণ দৃষ্টি সে চোখে। ইরার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল। ও ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। তিনি ধীরে ধীরে বললেন, আপনি কি একা এসেছেন? ইরা বলল, না, আমার স্বামীর সঙ্গে এসেছি বেড়াতে, ও ঘুমাচ্ছে। বৃদ্ধ নিচু স্বরে বললেন, এভাবে একা একা এই জায়গায় ঘুরে বেড়াবেন না। সে সকাল হোক বা সন্ধ্যা, কখনোই নয়। বেরোবেন অন্তত দুজন যেন অবশ্যই থাকবেন। ইরা বেশ বিরক্তই হয়, তাও সেটা গোপন করে বলে, কেন বলুন তো? একা একা রাস্তায় চলাফেরা করতে আমি অভ্যস্ত, আমার কিচ্ছু হবে না। হবে হবে, একা ঘুরলেই সে আসবে। খুব সাবধান, সে আসলেই সব শেষ, সব শেষ। লোকটা হঠাৎ কেমন উন্মাদের মতো হাসতে শুরু করলো। ইরা একটু ভয় পেয়েই তাড়াতাড়ি হোমস্টেতে ঢুকে পড়ল। লোকটার কথাটা কিছুতেই যেন মন থেকে যাচ্ছে না। কিছু তো একটা আছে লোকটার মধ্যে। কেমন গোটা শরীর ভারী হয়ে গেছিল ইরার, আর কেমনভাবে হাসছিল, কেমন গা ছমছম করছিল। নিজেদের রুমে গিয়ে দেখল টুনির বসে বসে কফি খাচ্ছে। ইরাকে ফিরতে দেখে টুনির বেশ তৎপর হয়ে উঠল। শিগগির ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নাও, দারুণ একটা জায়গা আছে এখানে, গাড়ি ঠিক করে ফেলেছি, 11টার দিকে চলে আসবে, জলদি করো জলদি করো। বেড়াতে যাওয়ার পরিকল্পনায় মনের ভয়টা এক ঝটকায় উবে গেল। কোথাকার কোন পাগল কি বলল তাতে কি এসে যায়? কত লোকজন আসে এখানে, যদি সত্যিই বিপজ্জনক হতো তাহলে কি হোমস্টে চলতো? ধুর, যত সব পাগলের পাগলামি, ভাবতে থাকে ইরা। গাড়িটা এসে পৌঁছানোর কিছু আগেই ইরা আর তনির রেডি হয়ে নিচে নেমে এলো। ড্রাইভার মধ্য 30-এর একজন শান্ত প্রকৃতির মানুষ, নাম তার বিক্রম। টুনির জানালো আজ ওরা যাবে তুলাইল ভ্যালি। এখানে যারা ঘুরতে আসে তারা অনেকেই জায়গাটা এড়িয়ে চলে দুর্গম বলে, তবে যারা প্রকৃতই প্রকৃতিপ্রেমী তারা কিন্তু ওখানে ছুটে যান বারবার। কারণ ওখানে একটা প্রাচীন কিন্তু খুবই সুন্দর লেক আছে, আর প্রকৃতিও যেন ঢেলে সাজিয়েছে জায়গাটা। তবে ওখানকার লেকের ধারে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আছে, যেটা নিয়ে লোকমুখে নানান গল্প চালু আছে। তবে সেসব নিছকই গল্প কথা, কেউ কখনো ওখানে ভয়াবহ কিছু দেখেনি। তবে হ্যাঁ, রাস্তা সত্যিই বড় খারাপ। তবুও এক ঝলক ছবি দেখেই জায়গাটার প্রেমে পড়ে গেছিল তনির। পাহাড়ি পথ ধরে গাড়ি চলতে শুরু করতেই টুনির তো এক্কেবারে উত্তেজিত। ইরাও ধীরে ধীরে আবার মুগ্ধ হতে শুরু করলো। কিন্তু কে জানে কেন সেই বৃদ্ধের মুখটা বারবার তার মনের আড়াল থেকে উঠে আসছে। যতই ভুলতে চাইছে ততই যেন আরো বেশি করে মনে পড়ে যাচ্ছে। বিক্রম কিন্তু ওদের জায়গাটায় যেতে বারবার বারণ করেছিল। আসলে ওদিকে নাকি খুব একটা কেউ যায় না। বিক্রমও এর আগে একবারই মাত্র ট্যুরিস্ট নিয়ে গেছে। ওটা ছাড়াও প্রচুর জায়গা আছে এখানে দেখার মতো। কিন্তু টুনির নাছোড়বান্দা হোমস্টের মালিকের কাছ থেকে যখন সকালে জায়গাটা সম্পর্কে জানতে পারল, তখন থেকেই ওর জেদ চেপে গেছে। জায়গাটা নাকি কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা। এমন দৃশ্য হাতছাড়া করা যায়? কেন যে সেরকম কেউ ওদিকটা যায় না? তুলাইল ভ্যালিতে পৌঁছে ইরা বুঝতে পারে জায়গাটা ছবির মতো সুন্দর হলেও আশপাশের নিস্তব্ধতা
অস্বাভাবিক রকমের। যেন এখানে একটাও পাখি নেই, পোকামাকড় নেই, বাতাসে সুর নেই, চারদিকে শুধু এক রাশ অপার্থিব নীরবতা। ওরা গাড়ি থেকে নেমে ঢালু পথ বেয়ে অনেকটা নিচে জলাশয়ের দিকে এগিয়ে গেল। জলাশয়ের কাছাকাছি পৌঁছাতেই বিক্রম আচমকা থেমে গেল। আপনারা চাইলে এখান থেকে লেকের কাছাকাছি নামতে পারেন ম্যাডাম, তবে আমি ওপরেই থাকছি। ইরা অবাক হয়ে বলল, আপনি আসবেন না? বিক্রম কেমন একটা অস্বস্তিকর হাসি হেসে বলল, আমরা ওদিকটা যাই না ম্যাডাম, ভয় করে। টুনির হেসে উড়িয়ে দিলেও ইরার মনের ভেতরটা একটু যেন কেঁপে উঠল। জলাশয়ের চারপাশে অদ্ভুত ধরনের কিছু গাছ আছে, যেগুলোর পাতা কেমন যেন কালচে সবুজ, আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে সেই ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। তাছাড়া জায়গাটার মাটিও বেশ নরম, হয়তো লেকের পাড় বলেই। টুনির ব্যস্ত হয়ে ফটো তুলছিল। ইরা হঠাৎ অদ্ভুত দেখতে একটা পাথর দেখে কৌতূহলী হয়ে সেটাকে হাতে তুলে নিয়ে দেখছিল। পাথরটা ধবধবে সাদা, বেশ মসৃণ। ও সেটাকে নিয়ে মন দিয়ে দেখতে দেখতে আনমনে হাঁটছিল। হঠাৎ কিছু একটাই ওর পা ঠেকে গেল। ইরা অবাক হয়ে দেখল ওর সামনে টকটকে লাল রঙের বেশ বড় একটা পাথর খণ্ড। জায়গাটায় কেমন যেন আষ্টে গন্ধ, গা গুলিয়ে ওঠার মতো। পাথরটা বড় অদ্ভুত। এরা ভয় পেয়ে পিছিয়ে গেল। ওটা কি, কে জানে? মনে হচ্ছে যেন পাথরটার গোটা গায়ে রক্ত লেগে রয়েছে। এরা শরীরটা কেমন শিরশির করে উঠল। ও খেয়াল করল টুনিরের থেকে ও অনেকটাই দূরে চলে এসেছে। গাড়িটাও এখান থেকে দেখা যাচ্ছে না। ভয় পেয়ে পিছনে ফিরে এগোতে যাচ্ছিল। ঠিক সেই সময় ইরা হঠাৎ অনুভব করল কেউ একজন তাকে ফিস ফিস করে পেছন থেকে ডাকছে, ইরা, ইরা। সে চমকে পিছন ফিরে তাকালো। কেউ নেই, তবু ডাকটা একেবারে স্পষ্ট। ডাকটা আর একবার শুনতে পেল ও, ইরা। না, এটা কিছুতেই মনের ভুল নয়। স্পষ্ট ডাকটা ভেসে আসছে। শীতল ঘাম জমে গেল ইরার কপালে। এবার সে স্পষ্ট দেখতে পেল একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে সকালে দেখা সেই বৃদ্ধ। চোখের দৃষ্টি ঠিক ওর দিকে। ইরা মুহূর্তেই অস্ফুট শব্দে একটা আর্তনাদ করে উঠল। বৃদ্ধ ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইরা, এখানে আসাটা তোমার একদম ঠিক হয়নি। ফিরে যাও তাড়াতাড়ি। বলেছিলাম একা একা বেরোবে না কোথাও। ওর দৃষ্টি পড়ল তো তোমার ওপর। এবার কি করবে এরা? বারণ না শুনে ভালো করনি একটুও। এখনো সময় আছে, ফিরে যাও। টুনির, শিগগিরই দেখো সেই অদ্ভুত লোকটা এখানে এলো কিভাবে। টুনির ইরার চিৎকার শুনে দৌড়ে এলো। টুনির, শিগগিরই দেখো সেই অদ্ভুত লোকটা এখানে এলো কি করে। ইরা এখানে আসবার সময় গাড়িতে উঠে টুনিরকে সকালের অভিজ্ঞতাটা বলেছিল। ইরা কাঁপা কাঁপা গলায় বলল, চলো এখান থেকে, আমার কেমন ভয় লাগছে। লোকটা সুবিধের না, তখন থেকে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে। টুনির লোকটার ওপর রেগে গেলেও ইরার মুখ দেখে আর কিছু করল না। ওর মুখ দেখে মনে হচ্ছে মারাত্মক ভয় পেয়েছে সে। টুনির ইরার হাত ধরে ওপরে উঠে এলো।
ওদের তাড়াতাড়ি ফিরে আসতে দেখে বিক্রম বেশ অবাক হয়ে গেল। এ কি, আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? টনির গম্ভীরভাবে বলল, হ্যাঁ, আসলে ইরার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। বিক্রম আর কিছু না বলে গাড়িতে উঠে ড্রাইভারের সিটে বসে পড়ল। এদিকে ইরার শরীর সত্যি সত্যি খারাপ লাগছিল, যেন দম বন্ধ হয়ে আসছে তার। মাথাটা ভীষণ ভারী, চোখ খুলে রাখতে পারছে না কিছুতেই। সে গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে রইল। এদিকটায় রাস্তা খুব একটা ভালো না, তবুও গাড়ি বেশ স্পিডেই চলছিল। ইরার কি মনে হতে একবার জানলাটা দিয়ে বাইরের দিকে তাকালো, তারপরেই একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। চলন্ত গাড়ির জানলায় সেই বৃদ্ধের মুখ, যেন সে গাড়ির পাশে পাশেই উড়তে উড়তে চলেছে। টুনির ইরাকে ওইভাবে চিৎকার করে অজ্ঞান হয়ে যেতে দেখে বিক্রমকে আরও তাড়াতাড়ি গাড়ি চালাতে বলল। ইরার গায়ে হাত দিয়ে সে রীতিমতো চমকে উঠল। এর মধ্যেই ওর মারাত্মক জ্বর এসে গেছে। বিক্রম গাড়ির স্পিড বাড়িয়ে দিল। যদিও পাহাড়ের পথে খুব জোরে গাড়ি চালানোটা রিস্কি, কিন্তু টুনির যত তাড়াতাড়ি সম্ভব হোমস্টেতে ফিরতে চাইছিল। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা হোমস্টেতে ফিরে এলো। বিক্রমের খুব চিন্তা হচ্ছিল ওদের জন্য। এমনিতেই সে ওদের নিয়ে ওই লেকের সামনে যেতে চায়নি, ওদিকে সেরকম কেউ একটা যায় না। কিন্তু এই হোমস্টের মালিক স্থানীয় নন, উনি এখানকার ইতিহাস সম্পর্কে সেরকম কিছুই জানেন না। কিন্তু বিক্রমরা এখানে বংশ পরম্পরায় বসবাস করছে, অনেক কিছুই সে জানে। হোমস্টেতে পৌঁছানোর পর বিক্রম আর টুনির দুজনে ধরাধরি করে ইরাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর রিসেপশন থেকে ফোন করাতে একজন ডাক্তার এলেন ইরাকে দেখতে। উনি পরীক্ষা করে ইরাকে জ্বর কমানোর ওষুধ দিয়ে গেলেন। সেরকম ভয় পাওয়ার মতো কিছু দেখছি না, পাহাড়ি এলাকা তো, অনেক সময় ঠান্ডা লেগে এমন জ্বর এসে যায়। আর আপনারা আজ যেখানে গেছিলেন সেখানে তো মারাত্মক ঠান্ডা, সেই কারণেই ম্যাডামের জ্বর এসেছে। কাল সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি সব ব্যবস্থা করে দেব। ডাক্তার চলে যাওয়ার পরেও বিক্রম কিছুতেই যেতে পারছিল না। ওর ইরার জন্য খুব চিন্তা হচ্ছিল। আসলে ওখান থেকে ফেরার পথেই এরকম জ্বর আসা কিছুতেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না ওর। মনে হচ্ছে কিছুতে ভয় পেয়ে জ্বরটা এসেছে। বিক্রম রিসেপশনেই বসে রইল। ঘণ্টাখানেক বাদে টুনির এসে বিক্রমকে বলল, চিন্তার আর কিছু নেই, জ্বর অনেকটা কমে গেছে, ইরা এখন ঘুমোচ্ছে। সেটা শুনেও বিক্রমের মনে স্বস্তি এলো না। ওর মনে একটা কাঁটা খচখচ করছে। রাত 9টার দিকে ইরা মোটামুটি সুস্থ বোধ করল। জ্বরটা একেবারেই ছেড়ে গেছে। শরীরটা এখন আর আগের মতো ভার লাগছে না। সে বিছানা থেকে উঠে পড়ল। টুনির বোধহয় রিসেপশনে বসে মালিকের সঙ্গে গল্প করছে। ইরার খুব জল তেষ্টা পেয়েছে। ও টেবিল থেকে জলের গ্লাসটা তুলতে গিয়ে দেখল ওর হাতে সেই সাদা পাথরটা, যেটা ও তুলাইল ভ্যালিতে গিয়ে কুড়িয়ে পেয়েছিল। আশ্চর্য, ওটা এখনো ওর হাতেই রয়ে গেছে। কিভাবে সম্ভব? ইরা পাথরটাকে টেবিলের ওপর রেখে গ্লাসে জল নিয়ে খেল। বেশ খিদে খিদেও পাচ্ছে ওর। টুনির কখন রুমে ফিরবে কে জানে। ও হয়তো ভাবছে ইরা এখনো শুয়ে আছে। যাক, ও কেন খামোখা বসে বসে বোর হবে। খানিক পরে ইরা ফোন করে ওকে ডেকে নেবে। ততক্ষণ জানলার কাছটায় গিয়ে একটু দাঁড়ানো যাক।
আজ বোধহয় পূর্ণিমার রাত। পাহাড়ে পূর্ণিমার রূপ আরও বেশি মায়াবী। বাইরেটা সাদা আলোয় ভেসে যাচ্ছে। বরফের ওপর চাঁদের আলো পড়ে মনে হচ্ছে যেন অসংখ্য হিরে দুটি ছড়াচ্ছে। পাইন গাছের মাথাগুলো একদম সাদা হয়ে গেছে। বেশ খানিকক্ষণ ওভাবেই তাকিয়েছিল এরা, কিন্তু হঠাৎ করেই যেন মনে হলো একটা মেঘের টুকরো এসে চাঁদটাকে ঢেকে দিল। এখন চারপাশ দেখে মনে হচ্ছে যেন কুয়াশায় ঢেকে গেছে। গাছগাছালির ছায়াগুলো যেন হঠাৎ করেই অস্বাভাবিক রকমের লম্বা হয়ে গেছে, ঠিক যেন আঁধারে কোনো অজানা ছায়া হাত বাড়িয়ে এগিয়ে আসছে। কিছুক্ষণ আগেও সব স্বাভাবিক ছিল। ইরার গলা শুকিয়ে আসতে লাগলো। আবার একটা হিমশীতল ভয় তার হাত পাকে অসাড় করে দিতে লাগলো। হঠাৎ বাতাসে কেমন একটা অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়তে লাগলো, কেমন একটা গা ছমছমে শব্দ। আর সেই শব্দ ছাপিয়েও একটা অদ্ভুত বিকৃত স্বরে কেউ যেন ডাকতে লাগলো, ইরা, ইরা। ইরা পাগলের মতো ছুটতে ছুটতে রিসেপশনে গিয়ে পৌঁছলো। তুনির, তুনির, কেউ যেন আমার নাম ধরে ডাকছিল পেছন থেকে। খুব ঠান্ডা একটা গলা, মনে হচ্ছে যেন ওর সেই লোকটাই। টুনির এবার বেশ ভয় পেয়ে গেল। কি হলো মেয়েটার? কাকে দেখে এত ভয় পাচ্ছে সে? কেউ কি ইচ্ছে করে ওকে ভয় দেখাচ্ছে, নাকি অন্য কিছু হচ্ছে ওর সঙ্গে? ভৌতিক কিছু? মনে মনে চিন্তা করলেও ইরাকে সেটা বুঝতে না দিয়ে ওকে সাহস দেওয়ার জন্য বলল, ইরা, তুমি না শহরের শিক্ষিত সাহসী মেয়ে, তুমি এভাবে ভয় পাচ্ছ? আরে কিচ্ছু হয়নি। আসলে সকালে ওই লোকটা তোমাকে একটু বেশিই ভয় দেখিয়ে ফেলেছে। তুমি সর্বক্ষণ ওই লোকটার কথা ভেবে যাচ্ছ, তাই এইসব উল্টোপাল্টা দেখছো আর শুনছো। সবটাই তোমার মনের ভুল, বুঝলে? আরে তোমার চিন্তা নেই, আমরা আছি তো। ইরা তুনিরের কথায় কিছুতেই আশ্বস্ত হতে পারল না। তুনির, তুমি বলছো আমার মনের ভুল? কিন্তু মনের ভুল কিভাবে দিনের আলোয় গাড়ির পাশে কাউকে দেখতে পাওয়া যায়? আর এই এখনও আমি ভুল দেখছি? লোকটা এখনো ওই জানলার পাশে দাঁড়িয়ে আছে, দেখো, ওই যে পাইন গাছের নিচে, দেখো দেখো। ইরার বলার ভঙ্গিতে তুনিরের পিঠ বেয়েও যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও জানলার বাইরে তাকিয়ে দেখল সেখান থেকে একটা অবয়ব হঠাৎ করেই যেন বাতাসে মিলিয়ে গেল। ও বুঝতে পারল ইরা খুব ভুল দেখেনি। কোনো অপশক্তি সত্যিই পিছু নিয়েছে তাদের। তুনির মনে মনে ঠিক করল আগামীকাল সকাল হলেই এই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যাবে তারা। কেন যে মরতে এমন একটা জায়গায় এসেছিল কে জানে। অফবিটের চক্করে পড়ে এমন জায়গায় না আসাই ভালো ছিল। এখন ইরাকে নিয়ে নিরাপদে শহরে ফিরতে পারলেই বাঁচে। কোনো মতে দুজনে রাতে দুটো খেয়ে গুটিসুটি মেরে লেপের তলায় ঢুকে গেল। ইরার একটুও খাবার ইচ্ছে ছিল না, তাও তুনিরের জোর জবরদস্তিতে একটু খেতে হলো ওকে। আজ ঠান্ডাটাও মারাত্মক পড়েছে, লেপেও মানছে না। এটা কি স্বাভাবিক ঠান্ডা, নাকি কিছু একটা ঘটতে যাচ্ছে? এপাশ ওপাশ করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল তুনির। ইরার চোখে ঘুম নেই, খালি চোখের সামনে ভেসে উঠছে সেই ভয়াল ভয়ঙ্কর মুখখানি। ঠান্ডায় ঘরের দরজা জানলা সব আটকানো। ঘরে একটা হালকা নীল রঙের ডিম লাইট জ্বলছে। একটা সময়ে শারীরিক ক্লান্তিতে ইরার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত তখন গভীর।
হঠাৎ সে নিজেকে দেখতে পেল এক অপার্থিব জায়গায়। চারদিক কুয়াশায় ঢেকে আছে। কুয়াশার মধ্যেই ভেসে আসছে এক অপার্থিব আলো। কিসের আলো সেটা ইরা কিছুতেই বুঝতে পারছে না। গাছগাছালিতে ঢাকা একটা পুরনো রাস্তায় সে হেঁটে চলেছে একা। বাতাস যেন থমকে গেছে। তার নিজের হেঁটে যাওয়ার শব্দ পর্যন্ত কানে আসছে না। হঠাৎ কুয়াশার ফাঁক গলে সামনেই একটা পুরনো মন্দির দেখতে পেল। কোন দেবতার মন্দির বোঝা যাচ্ছে না। ইরা শটান সিঁড়ি বেয়ে মন্দিরের ওপর উঠে গেল। সামনেই গর্ভগৃহের দরজা, সেটা বন্ধ। ওং হ্রিং চণ্ডিকায়। তবে ভেতর থেকে কেমন গম গম করে মন্ত্র উচ্চারণ করার শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে হালকা প্রদীপের আলো বেরিয়ে আসছে। ইরা ধীরে ধীরে এগিয়ে গেল। দরজায় হাত রাখতেই সেটা আপনা আপনি খুলে গেল। ভিতরে ঢুকে সে দেখতে পেল সেই লোকটাকে, যে গোটা দিন ধরে তাকে একটানা ভয় দেখিয়ে চলেছে। এখন সে পুরোহিতের পোশাক পরে এক ভয়াল দর্শন দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে। তবে দেবী কোনো পাথর বা মাটির মূর্তি নয়। এই দেবী সম্পূর্ণ জাগ্রত। তার 10টি হাত, প্রতিটি হাতে ভিন্ন ভিন্ন অস্ত্র, ত্রিশূল, খড়গ, চক্র, ধনুক, মুষল, পিনাক, নরমুণ্ডমালা, আর এক হাতে জ্বলছে মশাল। এ কোন দেবী এমন ভয়ঙ্করী? তার রং শ্যামবর্ণ, যেন ঘোর কালো মেঘের মতো। আবার চোখ দুটো রক্তবর্ণ, জলজলে, যেন দহনকারী জ্বালাময়ী অগ্নি। মুখে মৃদু হাসি, কিন্তু সেই হাসি কেমন ভয় ধরিয়ে দেয় বুকে। দেবীর জিভ লম্বা ও লাল, যেন রক্ত পান করে তৃপ্ত। তার কেশরাশি খুলে আছে, উন্মাদ বাতাসে উড়ছে, যেন হাজার কালনাগের ফনা নাচছে একসাথে। কানে মুন্ডমালার দুল, গলায় নরমুণ্ডের মালা। প্রতিটা মাথা কোনো এক অসুর বা অন্যায়কারীর। বক্ষজোড়া ঢেকে রেখেছে পশুর চামড়া আর রক্তরঞ্জিত কাপড়ে। সেই ভয়াল ভয়ঙ্কর রূপী দেবী এখন তাকিয়ে আছে ইরার দিকে। ইরা ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না তার। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সেই দেবী মূর্তি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই পুরোহিত বেশে লোকটা এবার চিৎকার করে বলে উঠল, এই নে মা, এসে গেছে সে। তোর অপেক্ষার প্রহর শেষ। নে, এইবার খুশি তো? দেবী মূর্তি ইরার দিক থেকে চোখ সরিয়ে লোকটার দিকে তাকালো, চোখে মারাত্মক জিঘাংসা। হঠাৎ কোথা থেকে ঘণ্টা বেজে উঠল। লোকটা অদ্ভুত স্বরে আবার একটানা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। ওং হ্রিং চণ্ডিকায় কাল রাত্রি রক্তপায়িনী বৈরিন্নৈ স্বাহা। হ্রিং চণ্ডিকায় কাল রাত্রি রক্তপায়িনী বৈরিন্নৈ স্বাহা। হ্রিং চণ্ডিকায় কাল রাত্রি রক্তপায়িনী বৈরিন্নৈ স্বাহা। তারপর ইরার সামনে
আচমকা মন্দিরের মেঝে ফেটে গেল। নিচে একটা গর্ত, সেখান থেকে যেন অজস্র হাত উঠে আসতে লাগলো। সেগুলো সব রক্তে ভেজা। ইরা ভয়ে আতঙ্কে পিছু হটতে শুরু করলো, কিন্তু ওর পা দুটো প্রবলভাবে কাঁপছে। ইরা ধপ করে পড়ে যেতে যেতে কেবল দেখতে পেল সেই লোকটা একটানা তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি, যেন সে সব জানে, সব মনে রেখেছে, এবং এবার পালাবার আর কোনো রাস্তা নেই। তখনই ঘুমটা ভেঙে গেল ইরার। শরীর ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে। ঘরের জানলা হাওয়ায় হালকা হালকা নড়ছে, আর বাইরে কোথাও একটা কুকুর কুঁই কুঁই করে কাঁদছে। এখনো ঠিকঠাক করে আলো ফোটেনি। ইরা বসে পড়ল বিছানার ওপর। বুক ধরফরানি এখনো থামেনি তার। গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে কেউ যেন সত্যি সত্যি তার গলা টিপে ধরেছিল কিছুক্ষণ আগে। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে ঢোকা গাছের ছায়া দেয়ালে নড়ছে। টেবিলের ওপর রাখা ঘড়িতে রাত 3:10। সে ধীরে ধীরে উঠে জানলার পাশে গেল, পর্দা সরিয়ে বাইরে তাকালো। রাস্তা ফাঁকা শুনশান, কিন্তু হঠাৎ তার মনে হলো ওই দূরে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে। না, ভালো করে দেখলে কেউ নেই, কেবল একটা বাতির নিচে ছায়া পড়েছে গাছের। তবু অস্বস্তিটা কাটল না। সেই লোকটার মুখ, সেই কণ্ঠস্বর বারবার ফিরে আসছে মাথায়। টুনির অঘরে ঘুমোচ্ছে। ইরার শরীরটা বড় দুর্বল লাগছে। মনে হচ্ছে আবার বোধহয় তীব্র জ্বর আসছে। কি হয়েছে? সারা রাত ঘুম হয়নি নাকি? চোখ তো পুরো জবা ফুলের মতো লাগছে। কি বাঁধালে বলো দেখি বেড়াতে এসে। যাক, আর তো কিছুক্ষণ। বিক্রমকে ফোন করে দিয়েছি কাল রাতে, বুঝলে? ও আমাদের স্টেশন পর্যন্ত ড্রপ করে দিয়ে আসবে। যাই হোক, কষ্ট করে দুটো টিকিট তো ম্যানেজ করা গেছে। ইরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি জানো। খুব অদ্ভুত স্বপ্নটা। সবচেয়ে বড় কথা, ভীষণ ভীষণ ভয় পেয়েছি আমি। স্বপ্ন? কি স্বপ্ন? ইরা চুপ করে গেল, বুঝতে পারছে না কি বলবে। স্বপ্নটা এখনো মনের মধ্যে ঘুরছে, কিন্তু প্রচণ্ড ভয় লাগছে তার। সে প্রাণপণে ভুলে যেতে চাইছে। তবুও সংক্ষেপে টুনিরকে বলল। টুনির কি বলবে কিছুই বুঝতে পারল না। তবে এইটুকু বুঝতে পারল, এখানে থাকাটা আর একদম নিরাপদ নয়। যত তাড়াতাড়ি সম্ভব লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট সেরে ওরা রেডি হয়ে গেল। 9টা নাগাদ বিক্রম চলে এলো গাড়ি নিয়ে। ওরাও উঠে বসলো গাড়িতে। বিক্রম গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করল, ম্যাডামের শরীর এখন কেমন আছে? টুনির ইতস্তত করে বলল, ভালো নেই বিক্রম, সেই কারণেই ফিরে যাচ্ছি শহরে। টুনির এর বেশি কিছু বলার সাহস পেল না। আজ ওর মনটাও কেমন থম মেরে আছে। গতকাল ওরা যেখানে গেছিল সেখানে একটা ভাঙা মন্দির দেখতে পেয়েছিল। ইরা কি গত রাতে স্বপ্নে ওই মন্দিরটাই দেখতে পেয়েছিল? কে জানে। বিক্রম গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাস দিয়ে ওদের দিকেই বারবার তাকাচ্ছিল। ওদের দেখে একদম স্বাভাবিক লাগছিল না ওর। মনে হচ্ছে ওরা কিছু একটা লুকোচ্ছে, আর সেটা বিক্রমের জানাটা খুব দরকার। ও টুনিরকে জিজ্ঞেস করল, ম্যাডাম কি কিছু দেখে ভয় টয় পেয়েছেন?
আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা কোনো কিছু লুকোচ্ছেন। তনির একটু রেগেই গেল বিক্রমের ওপর। কাল ছেলেটা ওদের অনেক সাহায্য করেছে, তাই মুখের ওপর কড়া কথা বলতে ইচ্ছে করল না, কিন্তু ওর এই অতিরিক্ত কৌতূহল ওর পছন্দ হলো না। তাও বেশ শান্ত স্বরে বলল, ভয় পাবে কেন খামোখা? এমনি শরীর খারাপ হয়েছে, কাল ডাক্তারের কথা শুনলে না? বিক্রম মৃদু হেসে বলল, আমি কিন্তু অনেক কিছুই বুঝতে পারি স্যার। সংসার চালাতে গাড়ি চালাই ঠিকই, কিন্তু আমার আরও একটা অন্য পরিচয় আছে। আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এ বিষয়ে অনেক পড়াশোনাও করেছি, কিন্তু আমাদের এই পোড়ার দেশ, এখানে তো এর কোনো কদর নেই। তাই সেভাবে এই বিদ্যাকে কাজে লাগিয়ে উপার্জন করতে পারিনি। তবে কেউ প্রকৃত বিপদে পড়লে বিনা পারিশ্রমিকেই কিন্তু আমি তাকে সাহায্য করার চেষ্টা করি স্যার। এই যেমন আমি এখন স্পষ্ট বুঝতে পারছি আপনাদের আমার সাহায্য দরকার। তনির অবাক হয়ে বিক্রমের দিকে তাকিয়ে থাকলো। ওর কথাগুলো খুব একটা বিশ্বাস হচ্ছে না। এমন আবার হয়? কিন্তু ইরা বিক্রমের কথা শুনে ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। ও কান্না ভেজা গলায় বলল, তুমি সত্যি পারবে ভাই আমাকে এই ভয় থেকে মুক্তি দিতে? আমি এই আতঙ্ক নিয়ে আর থাকতে পারছি না। এখনো মনে হচ্ছে সে আমাদের পিছনে পিছনে আসছে। আমি ওর অস্তিত্ব টের পাচ্ছি। মনে হচ্ছে ও আমার সঙ্গে শহরেও চলে যেতে পারে। বিক্রম বলল, সেটা অস্বাভাবিক নয়। একবার যখন পিছু নিয়েছে তখন সহজে ছাড়বে না। আপনি আমাকে ভাই বলে ডাকলেন, তাই দিদিকে তো যেভাবে হোক রক্ষা করতেই হবে। তবে তার আগে আমাকে সমস্তটা জানতে হবে। বিক্রম একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। তুনির আর ইরা গাড়ি থেকে নেমে এলো। তুনিরের বিষয়টা খুব একটা ভালো লাগলো না। বিক্রম সত্যিই ওদের সাহায্য করতে চায়, নাকি এটা প্রতারণার কোনো নতুন ধরনের ফাঁদ? কিন্তু ইরাকে দেখে কিছু বলতেও পারছে না। ও বিক্রমের ওপরে বিশ্বাস করে বসে আছে। এদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। বেশি দেরি হলে ওদের যাওয়া হবে না। তবুও ইরার জোরাজুরিতে ওরা রেস্টুরেন্টে গিয়ে বসল। তনির ঠান্ডা গলায় বলল, যা বলার তাড়াতাড়ি বলো ইরা, বেশি দেরি করলে কিন্তু আবার ট্রেন মিস হয়ে যাবে। ইরা সংক্ষেপে গতকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব বিক্রমকে একে একে খুলে বলল। শুনতে শুনতে বিক্রমের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। ইরা গতরাতে দেখা স্বপ্নটার কথা যখন বলতে শুরু করলো, বিক্রম উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। দিদি ভাই, আপনি যা বলছেন তাতে তো একটা কথাই মনে হচ্ছে, দেবী চণ্ডিকা আবার জাগ্রত হয়েছেন। তাকে আগেও একবার জাগিয়ে তুলেছিল গৌরাঙ্গ চক্রবর্তী। তখন এই পাহাড়ি গ্রামে নেমে এসেছিল শ্মশানের বিভীষিকা। তবে গৌরাঙ্গ চক্রবর্তী তো অনেকদিন আগেই ইহলোক ত্যাগ করেছেন। কিন্তু আপনার মুখে যে লোকটির বর্ণনা শুনলাম তাতে তো মনে হচ্ছে। বিক্রম নিজের কথা শেষ করতে পারে না, কিন্তু ইরা পাগলের মতো চিৎকার করে জিজ্ঞেস করে, কি মনে হচ্ছে তোমার? আমাকে বলো, আমার ভীষণ ভয় লাগছে। দিদি ভাই, গৌরাঙ্গ চক্রবর্তীর আত্মা আপনার পিছু নিয়েছে, কিন্তু কেন সেটা কিছুতেই বুঝতে পারছি না। হোয়াট ননসেন্স! তুমি কিসব উল্টোপাল্টা বোঝাচ্ছ ইরাকে? এমনিতেই ও ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, কথাটা এভাবে বলাটা ঠিক উচিত হয়নি আমার। কিন্তু সত্যি বলতে কি,
এটাই সবচাইতে বড় ভয়। গৌরাঙ্গ চক্রবর্তী লোকটা বেঁচে থাকতে কিন্তু মোটেও সুবিধের মানুষ ছিলেন না। কেন, কি এমন করেছিলেন উনি? টুনির বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল। তাহলে সবটাই আপনাদের খুলে বলি। তমাশা নদীর পূর্ব তীরে একসময় ছিল গৌরাঙ্গ চক্রবর্তীর ঘর। বহুকাল আগে, যখন আশপাশের বনভূমি ছিল আরো ঘন, রাতের আঁধারে দেবী চণ্ডীর কৃপা পাওয়ার জন্য গোপনে চলত ওনার নিষিদ্ধ তন্ত্র সাধনা। গৌরাঙ্গ চক্রবর্তী কিন্তু লোকটা যে বরাবরই লোভী এমনটা কিন্তু নয়। উনি এককালে নিরীহ একজন পুরোহিত ছিলেন। মানুষের ঘরে ঘরে পুজো করে জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া দেবী চণ্ডিকার মন্দিরের নিত্য পুজো উনিই করতেন। একবার এখানকার একজন ধনী ব্যবসায়ী মন্দিরে আসেন পুজো দিতে, কিন্তু সেই সময় মন্দির বন্ধ থাকায় উনি মায়ের দর্শন করতে পাননি। এদিকে লোকমুখে শোনেন যে মন্দিরের পুরোহিতের কাছেই মন্দিরের চাবি থাকে, তাই তিনি লোক পাঠান গৌরাঙ্গ চক্রবর্তীর কাছে চাবি নেওয়ার জন্য। কিন্তু গৌরাঙ্গ চক্রবর্তী সরাসরি মানা করে দেন, কারণ ওটা ছিল দেবীর বিশ্রামের সময়। তাই উনি মন্দিরের দরজা খুলে দেবীকে বিরক্ত করতে চাননি। কিন্তু সেই বিত্তশালী অহংকারী ব্যবসায়ী কিছুতেই এটা মেনে নিতে পারেন না। উনি গৌরাঙ্গ চক্রবর্তীকে অনেক অনুরোধ করেন, কিন্তু তবুও তিনি মন্দিরের চাবি কিছুতেই দেন না। তখন সেই ব্যবসায়ী রেগে গিয়ে পুরো গ্রামের সামনে ওনাকে নিগ্রহ করে। গৌরাঙ্গ চক্রবর্তীর সেটা প্রচণ্ড মানে লেগে যায়। ব্যবসায়ী তো চলে যান, কিন্তু গৌরাঙ্গ চক্রবর্তী কিছুতেই এ অবমাননা ভুলতে পারেননি। তিনি গ্রামের শ্মশানে গিয়ে কঠোর সাধনা শুরু করেন। একদিন মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার করার সময় তিনি সন্ধান পান এক আশ্চর্য তন্ত্র গ্রন্থের, চণ্ডী প্রদীপিকা। সেখানে লেখা ছিল কিভাবে রক্ত বলি দিয়ে দেবী চণ্ডীকে আবার জাগ্রত করা যায়। তবে বলি হিসাবে চাই নিষ্পাপ আত্মা। লোকে জানতো না গৌরাঙ্গের ঘরেও রাখা ছিল একটা বিরল কালো পাথরের দেবী চণ্ডিকার মূর্তি, যার চোখ কুয়াশার মতো সাদা হয়ে যেত বলির রাতে। অমাবস্যার রাতে গোপনে সে বলি দিত, আর প্রতিটি বলির পর দেবীর আশীর্বাদে তার প্রতিপত্তি, অর্থ, ক্ষমতা সব বেড়ে যেত বহুগুণ। অমাবস্যার আগের দিন গ্রামের কেউ না কেউ নিখোঁজ হয়ে যেত। প্রথম দিকে যদিও গ্রামের মানুষরা এই বলির ব্যাপারটা ধরতে পারেনি, কিন্তু একটা সময় পর সবার কাছে স্পষ্ট হয়ে যায়। কিন্তু হাজার চেষ্টা করেও কেউ ওনাকে আটকাতে পারল না। এদিকে ধীরে ধীরে ওনার উন্মাদনা বাড়তে থাকলো। এই শান্তিপূর্ণ পাহাড়ি এলাকায় রীতিমতো ত্রাস নেমে এলো। ঘরে ঘরে হাহাকার শুরু হলো। কেউ পারতপক্ষে একা একা ঘর থেকে বের হতো না। রাতের বেলা দল বেঁধে গ্রাম পাহারা দেওয়া শুরু হলো। সেবার আমাবস্যার ৩-৪ দিন বাকি। সেটাই গৌরাঙ্গ চক্রবর্তীর অন্তিম বলি ছিল। এরপরই দেবীর কৃপায় সম্পদের সঙ্গে সঙ্গে প্রভূত অলৌকিক ক্ষমতাও উনি লাভ করবেন।
দেবীও পুনরায় কোষ্ঠী পাথরের মূর্তিতে বিলীন হয়ে যাবেন এবং ওনার সাধনাও সমাপ্ত হবে। কিন্তু সেবারই বিপত্তিটা ঘটল। অমাবস্যার কয়েকদিন আগে থেকেই গ্রামের ঘরে ঘরে আতঙ্ক সৃষ্টি হলো। এবার কার পালা? গৌরাঙ্গ চক্রবর্তী এবার কাকে বলি দেবে? সন্ধ্যার পর রাস্তায় লোক চলাচল বন্ধ হয়ে গেল। সাত তাড়াতাড়ি যে যার বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিতে শুরু করলো। এদিকে গৌরাঙ্গ চক্রবর্তী পড়লেন মুশকিলে। সবাই সতর্ক হয়ে যাওয়ার দরুন তিনি অমাবস্যার রাতে বলি দেওয়ার জন্য কাউকে খুঁজে পেলেন না। উপায়ন্ত না দেখে তিনি একটা পাঁঠাকেই বলি দিয়ে তার রক্ত নিবেদন করলেন দেবীর সামনে। এদিকে দেবী চণ্ডিকা বড়ই ভয়ঙ্করী। তিনি সেই রাতে প্রবল অসন্তুষ্ট হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। গৌরাঙ্গ চক্রবর্তী ভাবতেও পারেননি দেবী রুষ্ট হলে সবার আগে ওনারই বিপদ হবে। উনি নানাভাবে দেবীকে তুষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী দেবী চণ্ডিকা গৌরাঙ্গ চক্রবর্তীকেই বলি হিসাবে গ্রহণ করে তুষ্ট হলেন। সেই ভয়াল রাত কেটে যাওয়ার পর সবাই ভয়ে কৌতূহলী হয়ে ওনার বাড়িতে গিয়ে দেখল রক্তাক্ত অবস্থায় উনি পড়ে আছেন দেবী মূর্তির সামনে। গৌরাঙ্গ চক্রবর্তীর মৃত্যুর সাথে সাথে গ্রামে আতঙ্কের অবসান ঘটল। টুনির আর ইরা এতক্ষণ নিশ্চুপ হয়ে শুনছিল বিক্রমের কথা। এবার ইরা বলে উঠল, কিন্তু যদি গৌরাঙ্গ চক্রবর্তী সেই রাতে মারাই যান, তাহলে এই এতগুলো বছর পর উনি ফিরে এলেন কেন? তাও আবার আমার মতো একজনকে ভয় দেখিয়ে ওনার লাভ কি? আমি কিছুই বুঝতে পারছি না। ইরার প্রশ্নে ঘরের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। টুনির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো উনি পুরোপুরি মরেননি। ইরা হতভম্ব চোখে তাকালো টুনিরের দিকে। মানে? বিক্রম এবার নিচু গলায় বলল, দিদি ভাই, অনেক তান্ত্রিকের সাধনার মধ্যে এমন কিছু মন্ত্র থাকে, এমন কিছু বিধি থাকে যেগুলো সম্পূর্ণ না হলে সাধকের আত্মা মুক্তি পায় না, দেবীও সন্তুষ্ট হন না। গৌরাঙ্গ চক্রবর্তী কোনো দিক থেকেই পুণ্যাত্মা ছিলেন না, তাই দেবীও ওনাকে গ্রহণ করে সন্তুষ্ট হননি। ইরা চোখ বড় বড় করে বলল, তাহলে উনি এতদিন ছিলেন কোথায়? হয়তো উনি এখানেই কোথাও আটকে ছিলেন। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আর সম্ভবত আপনার সঙ্গে এই ঘটনার কোথাও কোনো একটা যোগাযোগ আছে। ইরা এবার কাঁপা গলায় বলল, তার মানে তুমি বলতে চাইছো আমার অতীত জন্মের সঙ্গে ওর কোনো যোগাযোগ আছে? বিক্রম গম্ভীর গলায় বলল, হয়তো তাই। আর সেই কারণেই গৌরাঙ্গ চক্রবর্তীর বিভ্রান্ত আত্মা আজ এত বছর পর জেগে উঠেছে আপনাকে শেষ করে তার সাধনা সম্পূর্ণ করতে। টুনিরের দ্বিধা কিছুতেই কাটছিল না। তার ভিতরে এখন বিশ্বাস ও অবিশ্বাসের একটা দ্বন্দ্ব চলছিল। এদিকে কথায় কথায় অনেকটা সময় পার হয়ে গেছে। এখনই রওনা না হলে ট্রেন আর পাওয়া যাবে না। কিন্তু বিক্রমের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে কি শহরে ফিরে গিয়েও ইরা রক্ষা পাবে?
তবুও ফিরতে তো হবেই। টুনির বলল, বিক্রম, এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। বিক্রমের খুব একটা ইচ্ছে ছিল না ওদের শহরে ফিরে যেতে দেওয়ার। ওর মনে আশঙ্কা ছিল যে শহরে ফিরে গিয়ে হয়তো ওরা আরও বেশি বিপদের মুখে পড়বে, এবং এখানে বিক্রম ওদের সঙ্গে থাকলে ওদেরকে কিছুটা হলেও প্রোটেক্ট করতে পারবে। কিন্তু কিছু করার নেই। টুনির এখনও পুরোপুরি বিশ্বাস করেনি, সেটা বোঝাই যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, বিশ্বাস করাটাও খুব একটা সহজ নয়। এই যুগে এসে কেই বা এসবে বিশ্বাস করতে পারে। যাই হোক, বিক্রম অনিচ্ছা সত্ত্বেও ওদের নিয়ে রওনা হলো। এখনও একটানা গাড়ি চালাতে পারলে সহজেই সময় মতো পৌঁছানো সম্ভব। ওরা বেশ অনেকটা অতিরিক্ত সময় হাতে নিয়েই হোমস্টে থেকে বের হয়েছিল। বেশ কিছুক্ষণ ওরা কেউই কিছু বলছিল না। আসলে কারোর মধ্যেই কথা বলার ইচ্ছেটুকুও ছিল না। ইরার মনের মধ্যে কেমন যেন একটা থম মেরে যাওয়ার অনুভূতি হচ্ছিল, কেমন একটা চাপা আতঙ্ক, যেন খুব খারাপ একটা কিছু ঘটতে যাচ্ছে ওদের সঙ্গে। আর সেটা আটকানোর মতো ক্ষমতা ওদের কারও নেই। টুনির ভাবছিল, যদি সত্যি ইরার সঙ্গে গৌরাঙ্গ চক্রবর্তীর কোনো সম্পর্ক থাকে, তাহলে সেটা থেকে ওরা মুক্তি পাবে কিভাবে? বিক্রমকে কি পুরোপুরি বিশ্বাস করা উচিত? একটা সম্পূর্ণ অচেনা ছেলের গল্প শুনে কি এখানে থেকে যাওয়া যায়? কিন্তু আবার অন্যদিকে মনে হচ্ছিল, যদি সত্যি ইরার কোনো ক্ষতি হয়ে যায়। ওরা যখন রওনা হয়েছিল তখন আকাশ পুরোপুরি ঝকঝকে নীল ছিল। আকাশে মেঘের চিহ্ন মাত্র ছিল না। কিন্তু এখন হঠাৎ করেই সামনের রাস্তাটা পুরো মেঘে ঢাকা পড়ে গেল। পাহাড়ে অবশ্য এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। এখানে মেঘ ও রোদের লুকোচুরি চলে প্রায়ই, কিন্তু আজ যেন ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগছে। এই পরিস্থিতিতে দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। যে কোনো মুহূর্তের ভুলে গাড়ি সোজা খাদে গিয়ে পড়তে পারে। তাই বিক্রম বাধ্য হয়ে গাড়ির গতি ধীর করে আনল। কিছুক্ষণ পর মেঘ নিশ্চয়ই কেটে যাবে, কিন্তু বেশ খানিকক্ষণ ওভাবেই গাড়ি চালানোর পরেও মেঘ কাটার নামই নিল না, বরং আরও ঘন হতে শুরু করল। বিক্রমের বিষয়টা খুবই সন্দেহজনক মনে হচ্ছিল। এত ঘন মেঘ দেখে ইরা আর বিক্রমেরও বেশ ভয় লাগছিল। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। ইরা পিছনের সিটে বসে গত দুদিন ধরে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই ভাবছিল। কি থেকে কি যে হয়ে গেল কিছুতেই হিসেব মেলাতে পারছে না। ওর সঙ্গে একজন উন্মাদ তান্ত্রিকের কি সম্পর্ক থাকতে পারে? কেন মৃত্যুর পরেও সে ফিরে এসেছে? ইরাকে কি সে শেষ করে দিতে চায়? এই সব ভাবতে ভাবতে ইরা ধীরে ধীরে জানলার দিকে তাকালো। হঠাৎ চমকে উঠে দেখল বাইরের ঘন কুয়াশার মতো মেঘের আড়ালে একজোড়া ভয়ঙ্কর চোখ জ্বলজ্বল করছে। চোখটা গাড়ির সঙ্গে সঙ্গেই যেন এগিয়ে চলেছে। তার মানে গৌরাঙ্গ চক্রবর্তীর আত্মা তাদের আবার পিছু নিয়েছে। ইরা টুনির আর বিক্রমকে ডেকে হাত দিয়ে জানলার বাইরেটা দেখিয়ে বলল, ওই দেখো টুনির, ও আমাদের গাড়ির সঙ্গে সঙ্গেই চলেছে। ও আমার পিছু ছাড়ছে না কিছুতেই। হয়তো আমাকে শেষ করেই ওর শান্তি হবে। ইরার কথা শেষ হতে না হতেই হঠাৎ ওদের গাড়িটা কিছু একটা সঙ্গে সজোরে ধাক্কা খেল। বিক্রমের হাতের স্টিয়ারিং সহসা বেঁকে গেল। ওদের গাড়িটা পাহাড়ের দেওয়ালে গিয়ে আটকে গেল। ওরা তিনজন কিছু বুঝে ওঠার আগেই এত কিছু ঘটে গেল। কয়েকটা মিনিটের মধ্যেই বিক্রম নিজেকে সামলে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওদের জিজ্ঞাসা করল,
স্যার আপনারা ঠিক আছেন তো? হঠাৎ করে কি যে হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। আপনাদের কোনো চোট টোট লাগেনি তো? পিছনের সিটে বসা ইরা আর তনিরেরও বিশেষ কিছু চোট লাগেনি। তনির বিক্রমকে আশ্বস্ত করে বলল, না, সেরকম কিছু হয়নি আমাদের, ভগবান রক্ষা করেছেন। ওরা গাড়ি থেকে নেমে দেখল ওদের গাড়ির সঙ্গে একটা কুকুরের ধাক্কা লেগেছে। বেচারা কুকুর মৃত অবস্থায় পড়ে আছে রাস্তার ধারে। ইরার মনটা কেঁদে উঠল। ও ভীষণ পশু পাখি ভালোবাসে। এভাবে ওদের গাড়ির ধাক্কায় একটা অবলা প্রাণীর মৃত্যুতে ওর মনটা ভার হয়ে গেল। বিক্রম সব কিছু দেখে ভয় পাওয়া গলায় বলল, স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব। আমার মন বলছে ও আপনাদের এখান থেকে কিছুতেই যেতে দেবে না। আবার এগোতে গেলেই ও কিছু না কিছু করবে। তার চেয়ে বরং আপনারা এখানেই থেকে যান স্যার। আমি দিদিকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারি স্যার, আমার সেই ক্ষমতা আছে। কিন্তু এখান থেকে এগোতে গেলেই আবারও কিছু করবে, আর তখন কিছু করার থাকবে না স্যার। তবে আপনি অনুমতি দিলেই, না হলে নয়, মানে আপনি যা ভালো বোঝেন। তনির খানিক আগেই কুয়াশার চাদরে ঢেকে থাকা ওই ভয়ঙ্কর চোখ দেখেছে, তার ওপর এই আচমকা অ্যাক্সিডেন্ট। ওর মনটাও এখন দুর্বল হয়ে গেছে। আর বিক্রমের ওপর ওর সন্দেহ নেই, বরং এখন ওকেই সবচেয়ে ভরসা করার মতো মনে হচ্ছে। গাড়ির সেরকম কিছু ক্ষতি হয়নি। এবার বিক্রম তনিরের পূর্ণ সম্মতিতে গাড়ি ঘুরিয়ে আবার ওদের হোমস্টের দিকে নিয়ে চলল। সেদিন বিকেলে হোমস্টের ঘরে বসে ওরা তিনজন পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ইরা এখনও দুপুরের সেই অ্যাক্সিডেন্টের ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। তাছাড়া এমনিতেও ওর মনের মধ্যে যথেষ্ট ভয় ছিল। ও একটা ইজি চেয়ারে শরীর এলিয়ে বসেছিল। খুব দুর্বল লাগছে নিজেকে, মাথাটাও বেশ ভার, মনে হচ্ছে আবার যেন জ্বর আসতে চলেছে। বিক্রম আর তনির বসেছে জানলার পাশের সোফায়। ওরা যখন গাড়ি ঘুরিয়ে আবার ফিরে আসছিল, তখন হঠাৎ করেই বাইরের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠেছিল, যেন খানিক আগে কিছুই হয়নি। দেখলেন তো কিভাবে ও আপনাদের যাওয়াটা ক্যান্সেল করালো? এরপরও যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে। না বিক্রম, আমার আর কোনো সন্দেহ নেই। আমি এবার তোমার হাতেই সবটুকু ছেড়ে দিলাম। আর এরা তো প্রথম থেকেই তোমার উপর নির্ভর করে। তুমি প্লিজ এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। তনির এবার সত্যিই ভয় পেয়েছে। এখন যে কোনো মূল্যে এই বিপদ থেকে রক্ষা পেতে চায়। আর বিক্রমের মধ্যে সত্যিই তাদের রক্ষা করার মতো ক্ষমতা আছে। বিক্রম বলল, দেখুন, এই সমস্ত কিছুর জন্য আপনাদের কিন্তু আবার যেতে হবে সেই তুলাইল ভ্যালিতেই। ওখানে যে মন্দিরের ধ্বংসস্তূপটা দেখলেন, ওটাই আসল দেবী চণ্ডিকার মন্দির। গৌরাঙ্গ চক্রবর্তীর মৃত্যুর পর ওখানে একবার ভূমিধস নামে, আর তাতেই ওই মন্দির ধ্বংস হয়ে যায়। তবে ওখান থেকে বিগ্রহ সরিয়ে এনে অন্য জায়গায় নতুন মন্দির স্থাপন করা হয়েছে। কিন্তু সেই আসল কোষ্ঠী পাথরের মূর্তিটা এখনো রয়ে গেছে ধ্বংসস্তূপের নিচেই। আর একমাত্র ওই মূর্তিটাই জাগ্রত। ওতেই গৌরাঙ্গ চক্রবর্তী প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ওখানে গিয়ে কি হবে? দেখুন, দেবী চণ্ডিকাই কিন্তু একমাত্র পারেন গৌরাঙ্গ চক্রবর্তীকে থামাতে। আর আগেও তো উনি থামিয়েছেন, তাই এবারও ওনারই শরণাপন্ন হতে হবে। কিন্তু এই গৌরাঙ্গ চক্রবর্তী চাইছেটা কি?
কেন এইভাবে আমাদের পিছু নিয়েছে? আমরা তো ভেবে ভেবে তল খুঁজে পাচ্ছি না। দেখুন, সেটা এখনো পর্যন্ত আমিও বুঝতে পারিনি। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমি সব জানতে পেরে যাব। শুনুন, আমি এখন ধ্যানের মাধ্যমে সবটুকু জানবার চেষ্টা করব। দয়া করে আপনারা সেই সময়টুকু কোনো রকম আওয়াজ করবেন না, আর ঘরের আলোটাও কিছুক্ষণের জন্য নিভিয়ে রাখুন। টুনির উঠে গিয়ে লাইট অফ করে দেয়। বিক্রম মেঝেতে পদ্মাসনে বসে এক মনে ধ্যান শুরু করে। মুখে বিড়বিড় করে কোন এক অজানা মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওম চণ্ডিকায় নমঃ, ওং রক্তবর্ণে মহাদুর্গে খড়গচক্রধারিণী প্রেতবাহিনী কালীরূপে চণ্ডিকায় নমো নমঃ। ওং মুণ্ডমালিনী রুদ্ররূপে চণ্ডী প্রলয় মূর্তিধারিণী ত্রিনয়নী মহাশক্তি ভয়ঙ্করী জয়ন্তী চ। ওং হ্রিং হ্রিং চণ্ডিকায় নমঃ। প্রায় ঘণ্টাখানেক বাদে বিক্রম ধীরে ধীরে চোখ খোলে। তারপর মেঝে থেকে উঠে টুনিরের পাশে সোফায় বসে পড়ে। টুনির তাড়াতাড়ি গিয়ে আলো জ্বেলে দেয়। কিছু জানতে পারলে? টুনির উৎসুক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, দেবী চণ্ডিকা আমাকে ধ্যানের মাধ্যমে সবটাই দেখালেন। ইরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি দেখতে পেলে বিক্রম? দেখুন, সবটা কিন্তু এখনই খুলে বলা সম্ভব নয়। গৌরাঙ্গ চক্রবর্তীর নজর রয়েছে আমাদের ওপর, তাই যা করতে হবে একটু বুঝে শুনেই করতে হবে, না হলে সব পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। ওই গৌরাঙ্গ চক্রবর্তী লোকটা তো মোটেও সুবিধের মানুষ ছিলেন না। শুনুন, যা করার আজকে রাতের মধ্যেই করে ফেলতে হবে। তারপর আগামীকাল আপনারা চাইলে আপনাদের শহরে ফিরে যেতে পারেন, তবে তার আগে আপনাদের শরীরকে বেঁধে দেওয়া দরকার, যাতে ওই শয়তানটা আর আপনাদের পিছু না নিতে পারে। বিক্রম ইরা আর টুনিরের চারপাশে ঘুরে ঘুরে মন্ত্রোচ্চারণ করতে শুরু করল। দেবী চক্রে স্থিতং বন্ধং ভয়ারাত্রৌ কৃতং স্পৃহায় আত্ম আহামি সঙ্গনে অসুরাং জাহি বীর্য বলে চন্দ্রসূত্রে চ গাত্রবন্ধ তেজপাশে বিনিবদ্ধনাম যত্র যত্র দুষ্কৃতি তত্র তত্র প্রহরণম বাহুভ্যং সজলা শৌর্যা হৃদয় বর্মকাশিনী নাহি ভয়ং নাহি ছেদ্য মন্ত্রবন্ধ দুরাত্তনম। বেশ কয়েকবার মন্ত্রোচ্চারণ করে বিক্রম বলল, নিন, এবার নিশ্চিন্ত হলাম। আর ওই শয়তানটা আপনাদের কাছে ঘেঁষতে পারবে না। তবে এই মন্ত্রের শক্তি কিন্তু সীমিত সময়ের জন্য, তাই মন্ত্র কার্যকরী থাকতে থাকতেই আমাদের যা করার করে ফেলতে হবে। রাতে তৈরি থাকবেন, আমি গাড়ি নিয়ে চলে আসব। তবে গাড়ি কিন্তু একটু দূরেই রাখব, কেউ যেন জানতে না পারে আমরা কোথায় যাচ্ছি। ইরা আর টুনির মাথা নেড়ে সম্মতি জানালো। রাত তখন 10:30টার মতো। ওরা বিক্রমের গাড়ি করে আবার চলেছে তুলাইল ভ্যালির পথে। মারাত্মক বিপজ্জনক এই রাস্তা, বিশেষ করে এত রাতে। তবে বিক্রমের গাড়ি চালানোর হাত খুবই ভালো।
সে যথেষ্ট সাবলীলভাবে গাড়িটা চালিয়ে নিয়ে চলেছে। বিক্রম বেশ বড়সড় একটা ব্যাগ এনেছে সঙ্গে। ভেতরে কি কি আছে তা এখনো খুলে বলেনি। টনির বিক্রমকে জিজ্ঞাসা করায় শুধু বলেছে, এতে বিভিন্ন ধরনের সামগ্রী আছে যা আমাদের রাতে কাজে লাগবে। এরপর আর কেউ সেরকম কিছু কথা বলছে না। সবারই মনের মধ্যে আশঙ্কার মেঘ। কি হতে চলেছে? আদৌ এই হঠাৎ ঘিরে ধরা বিপদের থেকে রক্ষা পাওয়া যাবে? বিক্রম পারবে এই কাজ করতে? তবে কারো আর কিছু করারও নেই। এখন ভাগ্যের হাতেই সবটুকু ছেড়ে দিতে হবে। রাত 1:30টার দিকে ওরা তুলাইল ভ্যালিতে এসে পৌঁছে গেল। তিনজন গাড়ি থেকে নেমে ধীরে ধীরে লেকের দিকে এগিয়ে গেল। পূর্ণিমার ঠিক পরের রাত। চাঁদ এখন অনেকটাই ঢলে পড়েছে দিগন্তের কাছে। আলো কমেছে, অথচ সেই ক্ষীণ রূপলি আলোতে তুলাইল ভ্যালি যেন আরও বেশি নিঃশব্দ লাগছে, আরও বেশি মৃত মনে হচ্ছে। চারপাশের বরফ ঢাকা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে পাথরের মতো, অথচ অন্ধকারের গভীরে যেন ভয়াবহ কিছুর উপস্থিতি আছে। সে যেন গাছের আড়াল থেকে চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে। ভ্যালির বুক চিরে এগিয়ে যাওয়া সরু পথটা হিমশীতল। বাতাসে হালকা একটা গন্ধ। কিসের গন্ধ? মরা পাতার নাকি কিছুর পচন বলা মুশকিল। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে লুকিয়ে থাকা পাইন গাছের ডালে অচেনা কোনো পাখির ঝটপটানি। তুলাইল ভ্যালির সেই বিখ্যাত হ্রদটা এখন এতটাই স্থির যেন কাঁচ দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। তার গায়ে ভেসে থাকা চাঁদের প্রতিবিম্বটাও কেমন যেন বিকৃত লাগছে, যেন চাঁদের মুখ নয়, অন্য কারো মুখ। লেকের পাড়ে পাথরের মতো পড়ে থাকা এক আধটা শুকনো গাছ, আর মাঝে মাঝে জলের অতল থেকে উঠে আসা এক অদ্ভুত শব্দ। শব্দটা কিসের তা কিছুতেই বোঝা যাচ্ছে না। পাহাড়ের ছায়া গড়িয়ে গড়িয়ে হ্রদের গায়ে এসে পড়েছে, আর সেই অন্ধকারে জেগে উঠেছে এক অদ্ভুত শুনশান একটা ভয়, যেন এই উপত্যকায় শুধু ওরা একা নয়, অন্য কেউ বা অন্য কিছু রয়েছে যেটা আলোতে থাকতে চায় না, কেবল অন্ধকারেই ডানা মেলে। তুলাইল ভ্যালির সৌন্দর্য নিঃসন্দেহে ভীষণ মনোমুগ্ধকর, কিন্তু এই মুহূর্তে সেই সৌন্দর্য কেমন যেন বিষাক্ত লাগছে ওদের কাছে। শির দাঁড়ায় ঠান্ডা শীতল একটা কাঁপুনি এনে দিচ্ছে। বিক্রম সব কিছু জিনিসপত্র মন্দিরের ভগ্ন স্তূপের সামনে ধীরে ধীরে সাজানো শুরু করল। সেগুলোর মধ্যে এমন অদ্ভুত অদ্ভুত ধরনের জিনিসপত্র রয়েছে তা ইরা জীবনে কখনো দেখেনি। ইরার শরীরটা কেমন যেন লাগছে, মাথাটা বেশ ভার ভার, পা দুটো যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী লাগছে। মনে হচ্ছে যেন বুকের ওপর মস্ত বড় একটা পাথর চেপে বসেছে। ইরা ধীরে ধীরে একটা পাথরের ওপর বসল। টুনির বিক্রমকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বিক্রম সেটা প্রত্যাখ্যান করেছে। এই সব কাজ কেবলমাত্র বিশেষজ্ঞ ছাড়া সম্ভব নয়। সময় যেন থমকে গেছে। টুনির নিজের স্মার্ট ওয়াচে দেখল 2টো বাজে। সব কিছু সাজানো সম্পন্ন হলে বিক্রম ইরাকে একটা আসনে বসতে বলল, তারপর নিজেও একটা আসনে বসে পড়ল। বিক্রমের সামনে এখন একটা ভয়ঙ্কর দেবী মূর্তি,
একটা জলচৌকির ওপর স্থাপন করা। ইরার চোখ যতবার সেই মূর্তির দিকে যাচ্ছে ততবারই শরীর কেমন ঝিমঝিম করে উঠছে, যেন মনে হচ্ছে শরীরের মধ্যে দিয়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। কখন সব মিটবে কে জানে। ইরার আর এখানে ভালো লাগছে না। মনে হচ্ছে নিজের পরিবারের কাছে ফিরতে পারবে তো শেষ পর্যন্ত। বিক্রম আসনে বসেই বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছে। বিক্রমের গলার স্বর আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, যেন কোনো অন্য সত্তা তার মধ্যে প্রবেশ করেছে। তার চোখ দুটো স্থির অথচ তীব্র। চারপাশে বাতাস হঠাৎ করে ভারী হয়ে এসেছে, যেন অক্সিজেন কমে যাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ ইরার দিকে একটা ছাই রঙা কাপড় ছুঁড়ে দিয়ে বিক্রম বলল, এটা গায়ে দাও, তোমার পোশাক পরিবর্তন করো। দেবীর চোখে যেন অন্য কিছু ধরা না পড়ে। ইরা থমকে গেল। সে প্রতিবাদ করতে গিয়েও কিছু বলতে পারল না। গলার স্বর যেন হারিয়ে গেছে। এক অনির্বচনীয় শক্তি তার মনোবলে ছুরি চালাচ্ছে। তবু সে সাহস করে জিজ্ঞেস করল, তুমি এসব কি করছো? এটা ঠিক তো? বিক্রমের মুখে তখন অদ্ভুত একটা হাসি। হ্যাঁ, এটাই তো ঠিক। ইরা, যা তুমি জানো না, বুঝবেও না, তোমার মধ্যে একটা শক্তি আছে। তোমার শরীরে একটা বিশেষ চিহ্ন আছে, একটা কালো তিল তোমার ডান কাঁধের ঠিক নিচে। জানো না তুমি? ইরা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। সে জানে এমন একটি তিল সত্যি আছে, অথচ এটা টুনির ছাড়া আর কেউ কখনো দেখেনি। তার বুকের ধুকপুকুনি আরও বেড়ে গেল। বিক্রম এটা কিভাবে জানল? আর এইসব অদ্ভুত কথাই বা বলছে কেন? তবুও এক প্রকার ভয়েই কোনো কিছু না বলে গাছের আড়ালে গিয়ে পোশাকটা বদলে এলো সে। টুনির সামনে থেকে সব কিছু দেখছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বিক্রম তাকে কোনো বিষয়ে বাধা দিতে প্রবলভাবে বারণ করেছে। বিক্রম তখন সামনে রাখা এক থালায় কিছু তরল ঢেলে তাতে একটা পায়রার রক্ত মিশিয়ে দিল। তারপর শুরু হলো সেই মন্ত্রপাঠ। ওম চণ্ডিকায় নমঃ। ওং রক্তবর্ণে মহাদুর্গে খড়গচক্রধারিণী প্রেতবাহিনী কালীরূপে চণ্ডিকায় নমো নমঃ। যার প্রতিটি শব্দ কানের ভিতর আগুনের স্রোত বইয়ে দিল ইরার। হঠাৎ করেই দেবী মূর্তির চোখ লাল হয়ে উঠল, যেন সে চোখ খুলে তাকিয়েছে, আর সেই দৃষ্টিতেই ইরার শরীর কাঠ হয়ে গেল। বিক্রম হঠাৎ হাড়ের তৈরি একটা পেন্ডুলামের মতো জিনিস হাতে তুলে নিল। সেটার মাথার লকেটে থাকা নীল পাথরটা অদ্ভুতভাবে ঝুলে আছে। বিক্রম সেটা ঘোরাতে লাগলো ইরার মাথার ঠিক সামনে। তোমার ভেতরের সত্তা জাগ্রত করতে হবে, না হলে এই পূজা অর্চনা অসম্পূর্ণ থাকবে। ইরা ঠিক বুঝতে পারছে না সে ঘুমোচ্ছে না জেগে আছে। সে সম্পূর্ণ সম্মোহিতের মতো মাথা দোলাতে লাগলো।
ক্রমশ যেন মূর্তির মুখ বিকৃত হচ্ছে, বিক্রমের গলা গভীরতর হচ্ছে, আর তার মনে হচ্ছে সে যেন আর নিজের শরীরেও নেই। মন্ত্রের ধ্বনি যেন এক একটা ধাক্কা হয়ে আছড়ে পড়ছে ইরার মস্তিষ্কে। চোখের পাতা ভারী হয়ে এসেছে, তবু সে দেখে দেবী মূর্তির কপালে একটা লাল রেখা জ্বলজ্বল করছে। সেই রেখা থেকে একটা তীব্র আলো যেন সোজা ইরার চোখে ঢুকে পড়ছে। তারপর সবটা অন্ধকার হয়ে গেল ইরার সামনে। কিন্তু সেই অন্ধকারেই একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগলো। সে আর ইরা নেই, সে যেন অন্য কেউ। পরনে গাঢ় লাল রঙের শাড়ি, কপালে সিঁদুরের বিশাল টিপ, গলায় শঙ্খ, রুদ্রাক্ষ আর তামার চেন। তার চারপাশে অগ্নিকুণ্ড জ্বলছে, আর সামনে দাঁড়িয়ে আছে বহু লোক। কেউ অর্ঘ্য দিচ্ছে, কেউ মাথা নিচু করে প্রণাম করছে, আর সে বসে আছে একটা সিংহাসনে। তার পায়ের কাছে শুয়ে রয়েছে একটি গর্ভবতী মহিলা, কাঁদছে। আর সেই সময় একটি কর্কশ পুরুষ কণ্ঠস্বর বলছে, মা, বলি দাও, দেবী সন্তুষ্ট হবেন। সে বাধা দিতে চাইছে, কিন্তু মুখ খুলতে পারছে না। শরীরটা জড়পিণ্ডের মতো হয়ে আছে। চোখের সামনে সেই গর্ভবতী নারীর আর্তনাদ মিশে যাচ্ছে বাতাসে। নিজেকে ওর কেমন অসহায়ের মতো লাগছে। তারপর হঠাৎ যেন সব কিছু আগুনে পুড়ে যাচ্ছে। ধোঁয়ার মধ্যে দিয়ে সব অন্ধকার মুখ চিৎকার করে উঠছে, তুই তুই আমার কাজে বাধা দিয়ে ভালো করলি না একটু? হ্যাঁ, কি ভেবেছিস এই আগুন আমাকে শেষ করে দেবে? না না, কিছুতেই না, কিছুতেই না। আমি ফিরে আসব, তোকেও ফিরতে হবে। তারপর আমি এর শোধ নেব। তোকেই মায়ের সামনে বলি দিয়ে আমি আমার সাধনা সম্পূর্ণ করব। হঠাৎ ইরার গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সে চিৎকার করে উঠল। ওর চোখ দুটো আতঙ্কে স্থির, ঠোঁট থরথর করে কাঁপছে। ইরার সব কিছু মনে পড়ে গেছে। এই বিক্রম আর কেউ নয়, সে গৌরাঙ্গ চক্রবর্তীর নাতি নীলমণি। আর সে রাসমণি, গত জন্মের একজন মন্ত্র সাধিকা। ওর কারণেই তো নীলমণির সাধনা সম্পূর্ণ হয়নি। কিন্তু এখন সে কি চাইছে? প্রতিশোধ। টুনির ছুটে আসে, কিন্তু কিছু করতে পারে না। কোনো একটা অদৃশ্য শক্তি ওকে ওদের কাছাকাছি যেতে প্রাণপণে বাধা দিচ্ছে। টুনির অসহায়ের মতো সেই গণ্ডির বাইরে দাঁড়িয়ে আতঙ্কে কাঁপতে লাগলো। ও কিছুতেই বুঝতে পারছে না ইরা হঠাৎ এভাবে চিৎকার করে উঠল কেন। বিক্রম তখন মন্ত্র থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। তার চোখেও এখন ভয়। সে বুঝতে পারেনি এমন কোনো প্রতিক্রিয়া হবে। ইরার হঠাৎ পূর্বজন্মের স্মৃতি এভাবে ফিরে আসবে। কিন্তু সেটা হলো কিভাবে? সেটা তো হবার ছিল না। ওর মন্ত্রে তো ইরার সম্মোহিত হয়ে যাওয়ার কথা। ইরা সম্মোহিত হলে সে ইরার রক্তে দেবীকে তুষ্ট করে নিজের গত জন্মের অসম্পূর্ণ সাধনা সম্পূর্ণ করত। তারপর সে টুনিরকেও মেরে লেকের জলে ফেলে দিত। কেউ জানতেও পারত না। কিন্তু ওর সব পরিকল্পনা এভাবে ভেস্তে গেল কিভাবে? এদিকে ইরা নিজের পূর্ব স্মৃতি ফিরে পাওয়ার পর থেকেই আমূল বদলে গেছে। তার মুখে এখন আর ভয় নেই, বরং এক অবিচল কঠোরতা। তার কণ্ঠে
এখন অন্য স্বর। শয়তান, গত জন্মের মতো এবারেও তোর দুরভিসন্ধি আমি কিছুতেই সফল হতে দেব না। তুই অনেক পাপ করেছিস গত জন্মে, তোকে উচিত শিক্ষাও দিয়েছিলাম আমি, কিন্তু তুই বদলাসনি। এবার আমি তোকে এমন শিক্ষা দেব যে তোর কপালে আর মানব জন্ম জুটবে না। টনির হতভম্বের মতো দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা যেন ইরা নয়, অন্য কেউ। ইরা ওর দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গি করল। তারপর বিক্রমের দিকে তাকিয়ে বজ্র কঠিন কণ্ঠস্বরে বলল, তুই ভাবছিস কিভাবে এটা হলো? তোর পিছনে তাকিয়ে দেখ একবার, কে দাঁড়িয়ে আছে। বিক্রম সভয়ে পিছিয়ে তাকিয়ে দেখল গৌরাঙ্গ চক্রবর্তী দাঁড়িয়ে আছে। দাদু, দাদু তুমি এসেছো? দাদু আমাকে রক্ষা করো, আমাকে ওর হাত থেকে বাঁচাও। আমি তো তোমারই নাতি, বলো তুমি আমাকে বাঁচাবে না? গৌরাঙ্গ চক্রবর্তী গম গম করে বলে উঠলেন, তুই একটা পাপী, তুই আমার নাতি হওয়ার যোগ্য কখনোই নস। এক বংশে জন্মগ্রহণ করলেই কি আর যোগ্য উত্তরসূরি হওয়া যায়? আমি আমার সাধনালব্ধ শক্তি দিয়ে সবার উপকার করার চেষ্টা করতাম, আর তুই সেই সাধনার ফল চুরি করে ক্ষমতা ভোগ দখল করতে চেয়েছিলি। তোর পাপে প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে। তাকিয়ে দেখ, স্বয়ং মা চণ্ডিকাই তোকে উচিত শিক্ষা দেবেন। হঠাৎ জলচৌকির ওপরে থাকা দেবী মূর্তির পাথর ফেটে বেরিয়ে আসে এক ধোঁয়াচ্ছন্ন অবয়ব, দেবী চণ্ডিকা। বিক্রম ভয়ে থরথর করে কাঁপতে থাকে, হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, মা, মা আমি আর কখনো কখনো কারো ক্ষতি করব না মা, মা আমি আর ক্ষমতার লোভ করব না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা। বিক্রমের কথায় দেবী মূর্তির চোখ দুটো ঠিক যেন আগুনের দুটি পিণ্ডের মতো জ্বলতে শুরু করলো, আর সেই দৃষ্টি ফুঁড়ে ফেলতে লাগলো বিক্রমের বুক। সে তখনও মন্ত্র পাঠ করে চলেছে, গলা ক্রমে কাঁপছে, শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁট। কিন্তু তখনই তীব্র শব্দে একটা বাজ পড়ল। সেই বাজের আওয়াজ যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে দিল। ইরার চোখের সামনে বিক্রম দুহাত দিয়ে কান ঢাকার চেষ্টা করল, কিন্তু পারল না। এক ঝলক সাদা আলো তার শরীরে পড়তেই তার চামড়া যেন ঝলসে উঠল। তার জামা পুড়ে ছাই হয়ে গেল এক লহমায়। তার শরীর আগুনের আঁচে লাল হয়ে উঠল, চামড়ার নিচে রক্ত থক থক করছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ওকে ভেতর থেকে ফোটাতে শুরু করেছে। আমাকে ক্ষমা করুন দেবী। বিক্রম আর্তচিৎকার করে উঠল, কিন্তু তখন মূর্তির মুখে এক অদ্ভুত বিকৃত হাসি খেলে গেল। আমার নামে অধর্ম করে আমাকেই ডাকছিস? তোকে আমি নিজ হাতে শুদ্ধ করব। আমাকে আমাকে মাফ করো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে মৃত্যু দাও। মূর্তির চারপাশে আগুনের একটি বৃত্ত তৈরি হলো। দেবীর হাতে ত্রিশূল, চোখে রক্তাভ দীপ্তি। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন বিক্রমের দিকে।
তুমি শক্তি চেয়েছিলে, কিন্তু ভক্তি নয়। তুমি আমাকে আহ্বান করেছ, আমার শক্তি তুমি গ্রহণ করতে পারবে তো? তারপর হঠাৎ এক ঝলক বিদ্যুৎ বিক্রমের বুকে এসে পড়ল। সে ছিটকে গেল দূরে। একটা পাথরের স্তূপে আছড়ে পড়ল তার দেহ। তারপর দলা পাকিয়ে গেল তার গোটা শরীর। ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। দেবী চণ্ডিকা ইরার দিকে তাকিয়ে বললেন, তুই প্রকৃতই আমার ভক্ত। আমার আশীর্বাদে তোর জীবন ধন্য হলো। তারপর ধীরে ধীরে তিনিও মিলিয়ে গেলেন বাতাসে। সবকিছু স্বাভাবিক হতেই টুনি দৌড়ে এলো ইরার কাছে। তুমি ঠিক আছো ইরা? তোমার কোনো ক্ষতি হয়নি তো? ইরা টুনিরকে জড়িয়ে ধরে বলল, আমি একদম ঠিক আছি টুনির। তবে তোমার ওনাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। উনি না থাকলে আমি হয়তো বিক্রমের মায়াতেই সব কিছু ভুলে থাকতাম। আমার স্মৃতি জাগানোর পেছনে ওনারই কৃতিত্ব। টুনির সবিস্ময়ে দেখল গৌরাঙ্গ চক্রবর্তী এখনো দাঁড়িয়ে আছেন। ইরা ছুটে গিয়ে ওনাকে প্রণাম করল। দেখা দেখি টুনিরও। সে এখনো সবটা বুঝে উঠতে পারছে না। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে গৌরাঙ্গ চক্রবর্তীর দিকে। হঠাৎ আকাশ থেকে একটা নীল রঙের জ্যোতি নেমে এলো গৌরাঙ্গ চক্রবর্তীর ওপর। এক অপার্থিব সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল তুলাইল ভ্যালির সেই হ্রদ। পিছনের বরফ ঢাকা পাহাড় ধীরে ধীরে সেই জ্যোতির সঙ্গে একেবারে মিশে গেলেন উনি। বোঝা গেল এতদিনে উনি মুক্তি পেলেন এই মায়া জগৎ থেকে। ইরার দুচোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। গৌরাঙ্গ চক্রবর্তীর মতন একজন মানুষ আজ তার সহায় না হলে হয়তো সব কিছু এখন অন্যরকম হয়ে যেত। উনি এসে ইরাকে গত জন্মের স্মৃতি মনে পড়িয়ে দিয়েছেন। ইরা বলল, বিক্রম আমাদের এতদিন যা কিছু বলে এসেছে তার সবটাই মিথ্যে। গৌরাঙ্গ চক্রবর্তী আমাদের ক্ষতি না বরং সাহায্য করতেই এসেছিলেন। সেই কারণেই বারবার আমাকে ফিরে যেতে বলেছিলেন। কিন্তু আমরাই ভুল বুঝেছিলাম, ভয় পেয়েছিলাম, আর সেটাকেই বিক্রম কাজে লাগিয়েছিল। আমাকে এখানে প্রথমবার দেখেই ও চিনতে পেরেছিল, তাই মনে মনে প্রতিশোধের পরিকল্পনা সাজিয়েছিল। শুভাকাঙ্ক্ষী রূপে এসে আমাদের চরম ক্ষতি করে নিজের সাধনা সম্পন্ন করতে চেয়েছিল। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না অতীতে ঠিক কী হয়েছিল। তুমি বা কিভাবে ওকে আটকেছিলে গত জন্মে? সবটা এখানে বলা সম্ভব নয় টুনির। চলো আগে ফিরে যাই এই জায়গা থেকে। এখানে আমরা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। ওরা এসে বিক্রমের গাড়িতে উঠে বসল। টুনির যদিও ভালোই গাড়ি চালাতে পারে, কিন্তু পাহাড়ি পথে কখনো চালায়নি। তবে ইরা আশ্বস্ত করাতে ধীরে ধীরে চালানো শুরু করলো। ভোরের আলো ফোটার ঠিক আগেই ওরা পৌঁছে গেল হোমস্টের সামনে। গাড়িটাকে বিক্রম রাতে যেখানে রেখেছিল সেইখানেই রেখে নিজেদের সব কিছু গাড়ি থেকে নামিয়ে নিয়ে ফিরে গেল হোমস্টের ঘরে। ইরার পরামর্শ অনুযায়ী ভালো করে গাড়ির স্টিয়ারিং আর কাঁচ মুছে দিল বিক্রম, যাতে কোনোভাবেই ওরা গাড়িতে রাতে উঠেছিল সেটা বোঝা না যায়। না হলে খামোকা ঝামেলায় পড়তে হবে। অপার ক্লান্তিতে দুজনেরই শরীর মন অবসন্ন। ঘরে ঢুকেই দুজন আগে শুয়ে পড়ল বিছানায়। ওদের ঘুম যখন ভাঙল তখন প্রায় 11টার মতো বাজে। বাইরে একটা কোলাহল শুনে কৌতূহলে বেরিয়ে আসতেই শুনল হোমস্টের মালিক বলছেন বিক্রমের নাকি আজ সকালে একটা পরিবারকে নিয়ে সাইট সিইংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বেলা হয়ে যাওয়ার পরও ওকে না আসতে দেখে ফোন করে ওকে পাওয়া যায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওর গাড়িটা হোমস্টে থেকে খানিকটা দূরে পাওয়া গেছে, কিন্তু গাড়িতে ওর কোনো চিহ্ন মাত্র নেই।
মালিক খুবই চিন্তিত বিক্রমের জন্য। টুনিরকে দেখেই উনি বললেন, এই যে আপনারাই তো কাল ফিরে যাবেন বলে ওর গাড়িটা ভাড়া করেছিলেন, বলুন দেখি কি হলো ছেলেটার। এই প্রশ্নটা শুনেই টুনিরের বুকের ভেতরটা কেমন অজানা আতঙ্কে কেঁপে উঠল। তবে টুনিরের হয়ে ইরাই উত্তর দিল, কাল আমাদের অ্যাক্সিডেন্টের পর তো আমরা ফিরে এসেছিলাম। ও আমাদের পৌঁছে দিতে এসে আমাদের সঙ্গে দুটো কথা বলে চলে গেল। তারপর তো আমরা শুয়েই পড়লাম সন্ধে নাগাদ। শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো, উঠলাম এই সদ্য। হ্যাঁ, তাও তো ঠিক ঠিক। মালিক চলে যাওয়ার পর টুনির বলল, চলো এবার ফিরে যেতে হবে নিজেদের বাড়ি। আর এই অভিশপ্ত জায়গায় থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমারও আর ভালো লাগছে না এই পরিবেশে। গত জন্মে আমি যাই থাকি না কেন, এ জন্মে আমি তোমার স্ত্রী, ব্যাস এটুকুই যথেষ্ট। আমি সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই তোমাকে নিয়ে। টুনিরের ভীষণ কৌতূহল হচ্ছিল সবটুকু জানার জন্য, কিভাবে বিক্রম ওরফে নীলমণি এমন শক্তি অর্জন করেছিল, আর ঠিক কিভাবেই বা গৌরাঙ্গ চক্রবর্তী আর ইরা মানে গত জন্মের রাসমণি ওকে আটকে ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর টুনির বলল, প্লিজ ইরা, এবার তো বলো সবটা। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না এসব। হ্যাঁ, পৃথিবীর বুকে এমন অনেক কিছুই ঘটে যা সম্পূর্ণ ব্যাখ্যার বাইরে। আমরা সেগুলোকেই অলৌকিক বা অতিলৌকিক আখ্যা দিয়ে থাকি। বিজ্ঞান এখনো পর্যন্ত এসব ব্যাখ্যা দিতে পারেনি। আরও একটা চরম সত্যি কথা কি জানো, পাপের ফল অবশ্যই অবশ্যই ভোগ করতে হয়। কখনো কখনো তো বারে বারে জন্ম নিতে হয় শুধু পাপস্খলনের জন্য। যত বেশি পাপ তত বেশি যন্ত্রণা। এই যেমন বিক্রম কাল পেয়েছে। আচ্ছা এবার তো বলো তোমার গত জন্মের কথা। ইরা গল্প বলার ভঙ্গিতে শুরু করে, সে আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই উপত্যকায় ছিল একটা জনপদ। দুর্গম অঞ্চলের কারণে এখানে জীবনযাপন বড়ই কঠিন ছিল। তবুও এখানকার মানুষ কঠোর পরিশ্রম করে জীবনযাপন অতিবাহিত করত। বেশ সুখেই ছিল এখানকার মানুষজন। এখানেই ছিল দেবী চণ্ডিকার বিশাল বড় মন্দির। প্রতি বছর এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটত। মা চণ্ডিকা বড়ই জাগ্রত দেবী। সবার সব মনোকামনা পূর্ণ হয় দেবীর আশীর্বাদে। গৌরাঙ্গ চক্রবর্তী ছিলেন দেবীর মন্দিরের প্রধান পুরোহিত। খুবই নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করতেন উনি। আমাদের গ্রামে কারুর মধ্যে কোনো লোভ লালসা ছিল না। দেবীর কৃপায় আমাদের অন্ন বস্ত্র নিয়ে কখনো ভাবতে হয়নি। কিন্তু কি জানি কিভাবে হঠাৎ করে গৌরাঙ্গ চক্রবর্তীর বংশেই নীলমণির মতন একটা কুলাঙ্গারের জন্ম হলো। ওর মধ্যে ছোট থেকেই বড় লোভ ছিল। একদিন গৌরাঙ্গ চক্রবর্তী হঠাৎ করেই মন্দিরের গর্ভগৃহ থেকে চণ্ডী প্রদীপিকা নামের একটি তন্ত্রগ্রন্থ খুঁজে পায়। বই নয়, বরং ওটা বহু বছরের পুরনো একটি পুঁথি। ওই পুঁথি থেকেই উনি জানতে পারেন কিভাবে দেবী চণ্ডিকাকে জাগ্রত করতে হবে। আমিও দেবী চণ্ডিকার সাধনা করতাম। দেবী চণ্ডিকার 2 রকমের রূপ, করুণাময়ী রূপ, করালময়ী রূপ। এই ভিন্ন রূপের জন্য দেবীকে দুভাবে জাগ্রত করা যায়। দেবীর নামের একটানা ধ্যান করে দেবীর কল্যাণময়ী রূপকে জাগ্রত করতে হয়, আর দেবীর সামনে রক্ত নিবেদন করে দেবীর করাল রূপ জাগ্রত করতে হয়। দ্বিতীয় রূপ বড় ভয়ঙ্কর। গৌরাঙ্গ চক্রবর্তী একদিন এসে আমাকে গোপনে এই পুঁথির কথা বলেন। আমিও জানতাম না এই কথা। কয়েক মাস পর গ্রামে হঠাৎ করেই খাদ্যের অভাব দেখা দেয়। মানুষ না খেয়ে থাকতে থাকতে রীতিমতো ধুঁকতে শুরু করে। তখন বাধ্য হয়েই আমি আর গৌরাঙ্গ চক্রবর্তী পুঁথি বের করে শ্মশানে গিয়ে
প্রথম পদ্ধতি অনুসরণ করে করে মাকে জাগিয়ে তুলে গ্রামকে রক্ষা করি। আমরা যথেষ্ট গোপনেই করেছিলাম সব, কিন্তু তাও নীলমণি কিভাবে যেন সবটুকু জেনে যায়। গ্রামের পরিবেশ একদম স্বাভাবিক হয়ে যাওয়ার পর আমি সাধনার জন্য হিমালয়ের আরও গভীরে চলে গিয়েছিলাম। সেই সুযোগে ও গৌরাঙ্গ চক্রবর্তীকে শেষ পর্যন্ত হত্যা করে পুঁথিটা দখল করে। ইরা কথা থামিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে। টুনির বলে, তারপর? ইরা আবার বলতে শুরু করে, ওই পুঁথি চুরি করার পর গ্রামে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করে ও। আমরা গ্রামের কল্যাণের জন্য প্রথম পদ্ধতি অবলম্বন করলেও নীলমণি একের পর এক মানুষের রক্তে দেবীকে সন্তুষ্ট করতে যায়। ও এইভাবে প্রভূত ক্ষমতা অর্জন করতে থাকে। দিনের পর দিন বড় বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর একদিন ও গ্রামের একটি গর্ভবতী মহিলাকে তুলে আনে মায়ের কাছে নিবেদন করার জন্য। কিন্তু ঠিক সেই সময়েই আমি গ্রামে ফিরে আসি। তারপর সেদিন অনেক চেষ্টা করেও আমি নীলমণিকে আটকাতে পারছিলাম না। নীলমণি তখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমার শক্তিও তখন ওর বিরুদ্ধে কাজ করছিল না। আমি তখন প্রাণপণে মা চণ্ডিকাকে ডাকতে থাকি। স্বয়ং মাকে ডাকা ছাড়া সেদিন আর আমার কোনো পথ খোলা ছিল না। এক মনে মায়ের স্তব গেয়ে চলেছিলাম, মায়ের কাছে আর্জি জানিয়েছিলাম। হ্যাঁ, আমার ডাক সেদিন মা শুনেছিলেন। শেষ পর্যন্ত মা চণ্ডিকাই আর সহ্য করতে পারেননি এত অনাচার। দেবী তো কিভাবে এক সন্তানের লোভ চরিতার্থের জন্যে দিনের পর দিন অন্য সন্তানের রক্ত সহ্য করবে। আমি সেই রাতে এক টানা মাকে স্মরণ করেছিলাম। মা, তুমি তোমার কল্যাণময়ী রূপে ফিরে এসো। তুমি রক্ষা করো তোমার সন্তানদের। তুমি একমাত্র সহায় মা। গৌরাঙ্গ চক্রবর্তীও সূক্ষ্ম দেহে সেদিন এক টানা মাকে ডেকে গিয়েছিলেন, সাথে সাথে গোটা গ্রামও। ঠিক যেই সময়ে নীলমণি সেই মহিলাকে মায়ের সামনে এনে দাঁড় করায়, ঠিক তখনই, ঠিক এবারের মতোই আকাশ থেকে নীলমণির ওপরে বিনা মেঘে বজ্রপাত হয়। সেই বজ্রপাতে নীলমণির দেহ পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকে গ্রামে আবার শান্তি ফিরে আসে। ঠিক আজ থেকে 30 বছর আগে, ঠিক যেই দিন নীলমণির বিক্রম রূপে পুনর্জন্ম হলো, সেই দিনই এই গ্রামের ওপরে আচমকা ধস নামল। গোটা গ্রাম সেই ধসে ধ্বংস হয়ে যায়, সাথে এই মন্দিরও। তবে আশ্চর্যের বিষয়, যে রাতে গ্রামের ওপরে ধস নেমেছিল, সেই রাতে গ্রামের মানুষজন প্রায় সবাই অন্য গ্রামে যাত্রা দেখতে গিয়েছিল। তাই সেই ধসে প্রাণহানি ঘটেনি সেরকম। এটাও দেবী চণ্ডিকারই আশীর্বাদ। তারপর এই মন্দির আবার অন্যত্র সরিয়ে নিয়ে যায় ওরা। টনির বলল, আচ্ছা, বিক্রম আবার জন্ম নিল কিভাবে? ইরা মৃদু হেসে বলল, আসলে সেই জন্মে ওর পাপের শাস্তি সম্পূর্ণ হয়নি। ওর যা পাপ তা এক জন্মে শেষ হবার নয়, তাই এই পুনর্জন্ম। আর আমারও পুনর্জন্ম ওকে ওর পাপের শাস্তি দেওয়ার জন্য। তবে বিক্রম কিন্তু জন্ম থেকেই জাতিস্বর ছিল। ওর গত জন্মের সাধনাও ওর সবটাই মনে ছিল। মাত্র একটা মানুষ মায়ের কাছে নিবেদন করতে পারলেই তো ও চরম ক্ষমতার অধিকারী হয়ে যেত। এমন ক্ষমতা যা দ্বারা ও গোটা পৃথিবীকে শাসন করতে পারত। তাই যখন ও আমাকে এখানে দেখল, তখনই ঠিক করে নিয়েছিল আমাকেই মায়ের কাছে নিবেদন করে ওর সাধনা সম্পূর্ণ করবে, আর প্রতিশোধটাও নিয়ে নেবে। আমার সত্যিই কিছু মনে ছিল না গত জন্মের সাধনার বিষয়ে। সেই কারণেই ওর কাজ সহজ হয়ে গেছিল। আর গৌরাঙ্গ চক্রবর্তী সবটাই জানতেন, তাই তো বারবার সাবধান করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা বুঝতে পারিনি, বরং ভয় পেয়ে ওই বিক্রমের কথা বিশ্বাস করে বসেছি। কিন্তু যাই হোক,
শেষ পর্যন্ত দেবী চণ্ডিকার কৃপায় সব কিছু ঠিক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আসলে সবটাই হয়তো আগে থেকেই সাজানো ছিল। টুনির বলল, আচ্ছা, নীলমণি মানে বিক্রম কি আবার জন্ম নিতে পারে? ওর পাপ কি এবার শেষ হলো? জানি না, নিতেও পারে আবার নাও নিতে পারে। জন্ম নিলেও আমাকেই আবার তাকে শাস্তি দিতে আসতে হবে। আচ্ছা, অনেক হয়েছে, এবার চল আমরা আমাদের নিজেদের জায়গায় ফিরে যাই। আজকে আর ট্রেন মিস করার ইচ্ছে নেই কোনো মতেই। বিক্রমের বদলে অন্য একটি ড্রাইভার এলো ওদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। গাড়িতে বসে টুনির বারবার ভগবানের নাম স্মরণ করতে লাগলো, এবার যেন ওদের যাত্রায় কোনো বাধা না পড়ে। না, ওদের ফেরার পথে আর কোনো বাধা বিপত্তি ঘটেনি, নির্বিঘ্নেই বাড়ি ফিরে এসেছিল ওরা। কিন্তু ঘটনাটা ঘটল এর ঠিক মাস তিনেক পরে। একদিন দুপুরে বাথরুমে পা হড়কে বেসামাল হয়ে উল্টে পড়ল ইরা। মারাত্মকভাবে জখম হলো মাথাটা। সংজ্ঞাহীন অবস্থায় কেটে গেল আশঙ্কাজনক দুটো দিন। তৃতীয় দিনের দিন জ্ঞান ফিরল ইরার। ইরার চিকিৎসক ডক্টর সৌমেন সরকার বললেন, ইটস এ মিরাকল। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া ইরার পক্ষে এই সারভাইভ করাটা নাকি সম্ভব ছিল না। মাসখানেকের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ইরা। তবে আশ্চর্যজনকভাবে টুনির লক্ষ্য করল ওদের কাশ্মীর ট্রিপের তুলাইল ভ্যালির সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটা ইরার স্মৃতি থেকে যেন বেমালুম গায়েব হয়ে গেছে। গৌরাঙ্গ চক্রবর্তী কিংবা নীলমণি তো দূরের কথা, বিক্রমের নামটা পর্যন্ত এখন আর তার মনে নেই। পূর্বজন্মের প্রসঙ্গটা তুললে ইরা এখন বলে, কি আবল তাবল বকছ, আমি কি সোনার কেল্লার মুকুল? টুনিরের ইদানিং মাঝে মধ্যেই মনে হয় ওই সমস্ত ঘটনাগুলো আদৌ কি ঘটেছিল, নাকি বেড়াতে গিয়ে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিল সে। সব যেন কিরকম তালগোল পাকিয়ে যেতে থাকে। শুনছিলেন তমসার তীর্থ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, ইরা, সঙ্গীতা, দেবী মূর্তি, অনন্যা, বিক্রম, সঞ্জিত, টুনির, অপু এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।